হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। জানাবো ফিনান্সিয়াল টাইমসের নিবন্ধ, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বাজি উল্টে গেছে। এবং সর্বশেষ জানাবো নিমিষেই সম্পর্ক বদলে গেল। হাসিনা ভারতে থাকা অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। রোববার তাকে কোথাও দেখা যায়নি। আরেকটি সূত্র বলছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাতে দেশ ত্যাগ করেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। ফিনান্সিয়াল টাইমসের নিবন্ধ, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বাজি উল্টে গেছে। ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সমর্থক ছিল। নির্বাসিত হবার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশিরা তার বর্বরতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার আগ পর্যন্ত হাসিনার সরকারকে সমর্থনও করে এসেছে। এই সপ্তাহে দীর্ঘ সময় ধরে শাসনকারী প্রধানমন্ত্রীর ওপর নয়াদিল্লির বাজি হঠাৎ পাল্টে গেছে। কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভ ও সহিংসতার পর শেখ হাসিনার সোমবার ভারতে পালিয়ে যান, যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিল। 15 বছর পর তার সরকারের আকস্মিক পতন বাংলাদেশে একটি অনিশ্চিত শূন্যতা তৈরি করেছে। 170 মিলিয়নের এই দেশটিকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার বলে মনে করা হয়। হাসিনার এই আকস্মিক পতন নয়াদিল্লির আঞ্চলিক কৌশলেও ধাক্কা দিয়েছে, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলা করতে চাইছেন। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করার ভারতের সিদ্ধান্ত অনেক বাংলাদেশিদের চোখে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এটি ভারতের দায়িত্বহীন সমর্থন যা হাসিনাকে ক্ষোভ থেকে রক্ষা করেছে এবং তাকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছে। এই মুহূর্তটি নয়াদিল্লির কাছে একটি বার্তা দেয় যে তারা এমন একটি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে যার মানবাধিকার রেকর্ড ছিল ভয়ঙ্কর। ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনার দেশ ত্যাগের পর যে সহিংসতা রয়েছে তাতে সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বাংলাদেশে 130 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করেছেন যে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মঙ্গলবার সংসদে জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশ বহু দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারত গভীরভাবে উদ্বিগ্ন থাকবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় 1.4 বিলিয়ন জনসংখ্যা এবং 3.5 ট্রিলিয়ন অর্থনীতির দেশ ভারতের তার প্রতিবেশীদের সাথে একটি জটিল ইতিহাস রয়েছে। ভারতীয় কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে চরমপন্থী এবং চীনা দখলদারি নিয়ে চিন্তিত। তারা ধর্মনিরপেক্ষতাবাদী শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইসলামাবাদের প্রতি
নরম মনোভাবাপন্ন এবং বেইজিংয়ের নিকটতম হিসেবে দেখে এসেছে, কিন্তু ভারতপন্থী সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং নিউজ আউটলেটগুলি বাংলাদেশের বিদ্রোহকে কিছু ক্ষেত্রে পশ্চিমা চক্রান্ত হিসেবে চিত্রিত করেছে। শেখ হাসিনার সাথে ভারতের দৃঢ় বন্ধনের মূলে রয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা। সেই মুক্তিযুদ্ধে ভারত তার পিতা বিচ্ছিন্নবাদী নেতা শেখ মুজিবুর রহমানকে সমর্থন জানিয়েছিলেন। 1975 সালে একটি অভ্যুত্থানে তিনি এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার পর 27 বছর বয়সী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশে চীনা প্রভাব বিস্তারের প্রতিক্রিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক এবং সংযোগ জোরদার করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলের একটি অংশ হয়ে ওঠেন। ভারত বাংলাদেশের জন্য $8 বিলিয়ন ক্রেডিট লাইন উন্মুক্ত করেছে, যা এশিয়ার অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। রাজনৈতিকভাবে মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানি গোষ্ঠী বাংলাদেশের লাভজনক বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। দিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো সি রাজা মোহন বলেছেন, হাসিনা ভারতপন্থী ছিলেন এবং শাসন পরিবর্তনের ক্ষেত্রে উন্মুক্ত মানসিকতার ছিলেন। কৌশলগত প্রশ্ন হলো, আমরা কি সেই সম্পর্ক তৈরি করতে পারি যা শাসন পরিবর্তনেও টিকে থাকবে? তার কর্তৃত্ববাদ এবং দুর্বল মানবাধিকার রেকর্ডকে ঘিরে ঘরে ঘরে ক্রমবর্ধমান ক্ষোভ সত্ত্বেও জুনে পুনরায় নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাই প্রথম নেত্রী যিনি মোদীর সাথে দেখা করেন। জানুয়ারিতে শেখ হাসিনার পুনর্নির্বাচনের আগে মার্কিন যুক্তরাজ্য বিরোধী বিএনপির বিরুদ্ধে হাসিনা সরকারের ক্র্যাকডাউনের সমালোচনা করলেও ভারতের মুখে তা শোনা যায়নি এবং কিছু বাংলাদেশি সুশীল সমাজকর্মী হাসিনার শাসনকে রক্ষা করার জন্য ভারতের অবস্থানের সমালোচনা করেছিলেন। একজন ভারতীয় পররাষ্ট্রনীতি পণ্ডিত কান্তি বাজপেয়ী বলেছেন, গত কয়েক বছরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আগেই ভারতের ভালোভাবে বোঝা উচিত ছিল। ভারত সরকার এই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে গা বাঁচাতে পারত। এটা এখন একটা সমস্যা। শেখ হাসিনার পতন মালদ্বীপের মতো ভারতের কাছে আরেকটি কূটনৈতিক ধাক্কা। নভেম্বরে ইন্ডিয়া আউট প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মালদ্বীপে ক্ষমতায় আসেন এবং ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করেন। শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানে ভারত প্রভাব বিস্তারের জন্য চীনের সঙ্গে লড়াই করছে। ভারতের তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো শেখ হাসিনাকে নিয়ে এখন কি করা উচিত। জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে হাসিনার সোমবার খুব অল্প নোটিশে দিল্লি পৌঁছান। প্রতিবাদকারীরা ঢাকার বাসভবনে হামলার আগে হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করে ভারত তাকে সম্ভাব্য সহিংসতা থেকে রক্ষা করতে এবং বাংলাদেশে আরও বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করেছিল। কিন্তু 76 বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর উপস্থিতি নয়াদিল্লির ভাবমূর্তিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বাংলাদেশের পরবর্তী সরকারের সাথে সম্পর্ককে জটিল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় মিডিয়াকে বলেছেন, তার মা কোথায় যাবেন তা ঠিক করেননি এবং আপাতত কিছুদিনের জন্য দিল্লিতে থাকবেন। জয়শঙ্কর হাসিনার সঙ্গে দেখা করার পর জানান, তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন, কথা বলতে পারছিলেন না। বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তী নেতা তথা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন, তিনি স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং নতুন নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করতে কাজ করবেন। বাংলাদেশের নতুন নির্বাচন বিএনপিকে একটি প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে পারে এবং দলটি ভারত বিরোধী তকমা ঝেড়ে ফেলার চেষ্টা করে এসেছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উন্নয়ন অংশীদার হিসেবে বিএনপি সবসময় ভারতের দিকে এগিয়ে। আমরা আশা করি ভারত সরকার শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভর করা বন্ধ করে সরাসরি বাংলাদেশের জনগণের সাথে কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যিনি ক্ষমতায় আসবেন তার কাছে বৃহত্তর প্রতিবেশীর সহায়তা চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির মনে করেন, বাংলাদেশে কেমন সরকার গঠিত হবে তা নিয়ে নয়াদিল্লিতে এখন অনেক চাপনৌতর রয়েছে, কিন্তু ভূ রাজনীতি এবং ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে ভারতের সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।
নিমিষেই সম্পর্ক বদলে গেল। হাসিনা ভারতে থাকা অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা। শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোব্লগিং সাইট এক্সে নতুন প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশ্যে মোদি বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর। 1.5 মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয়, কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে দিয়ে এটি দমন করার চেষ্টা চালায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ কয়েকজন নিহত হওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিচারের দাবি জানাতে থাকেন। বিচারের আশ্বাস দিলেও সরকারের কর্মকাণ্ডে অখুশি হয়ে শিক্ষার্থীরা আন্দোলন আরও তীব্র করেন। এই সময়ে আন্দোলন দমাতে হাসিনার সরকার সর্বোচ্চ বল প্রয়োগ শুরু করে, কিন্তু তার সত্ত্বেও এটি থামাতে ব্যর্থ হয় তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।